আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরিফ এবং আপনারা শুনছেন আমাদের পডকাস্ট, যেখানে আমরা দুই বন্ধু বসে গল্প করি, হাসি, একটু ভাবি আর জীবনটাকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি। ওয়ালাইকুম আসসালাম, আমি তানিয়া। আরিফ ভাই, আজকে কিন্তু একটা স্পেশাল দিনের কথা বলবো আমরা। একদম ঠিক বলেছ তানিয়া। আজকের এপিসোডটা একটু অন্যরকম, কারণ আজকে আমরা কথা বলবো পহেলা বৈশাখ নিয়ে, বাংলা নববর্ষ, আমাদের সবচেয়ে বড় সেকুলার উৎসব। হ্যাঁ, এবং আমি বলবো এটা শুধু উৎসব না, এটা আমাদের পরিচয়ের একটা অংশ। আমরা বাঙালি, এই পরিচয়টার সাথে পহেলা বৈশাখ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তানিয়া, তুমি কি জানো প্রতি বছর পহেলা বৈশাখের আগের দিন রাতে আমার কি হয়? মানে সত্যি কথা বলছি, আমার বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়। ছোটবেলার কথা মনে পড়ে যায়। মায়ের হাতের পান্তা ভাত, ইলিশ মাছ ভাজার গন্ধ, এগুলো একদম নস্টালজিয়া। আরিফ ভাই, এটা তো সবারই হয়। আমার তো পহেলা বৈশাখের আগের রাতে ঘুমই আসে না। মানে সত্যি, বাচ্চাদের ঈদের আগের রাতের মতো একটা এক্সাইটমেন্ট থাকে। আলহামদুলিল্লাহ, এই অনুভূতিটাই তো জীবনের সৌন্দর্য। তো শ্রোতা বন্ধুরা, আজকে আমরা পহেলা বৈশাখ নিয়ে অনেক কিছু কথা বলবো। এর ইতিহাস, সংস্কৃতি, খাবার, পোশাক, মঙ্গল শোভাযাত্রা, ঢাকায় রমনায় কি হয়, গ্রামে কিভাবে পালন হয়, সব কিছু। এবং আমরা কিছু মজার গল্পও বলবো, কারণ পহেলা বৈশাখ মানে শুধু ঐতিহ্য না, পহেলা বৈশাখ মানে অনেক হাসির ঘটনাও আছে। আমার নিজের জীবনে তো কত কিছু হয়েছে এই দিন নিয়ে। হ্যাঁ তানিয়া, সেটা পরে বলো। তো চলুন শুরু করি। আজকের এপিসোডে থাকবে পহেলা বৈশাখের ইতিহাস ও উৎপত্তি, সারা বাংলাদেশে কিভাবে পালন হয়, ঢাকা বনাম গ্রামের পহেলা বৈশাখ, ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও সাজসজ্জা, বর্তমান প্রজন্মের কাছে পহেলা বৈশাখের মানে এবং অনেক মজার গল্প। বসে পড়ুন আরামে, এক কাপ চা বানিয়ে নিন আর চলুন আমাদের সাথে পহেলা বৈশাখের দুনিয়ায় ঢুকে পড়ি। তানিয়া, একটা প্রশ্ন করি, তুমি কি জানো বাংলা সনের শুরুটা আসলে কিভাবে হয়েছিল? মানে পহেলা বৈশাখ কোথা থেকে এলো? হ্যাঁ জানি, মানে স্কুলে পড়েছিলাম, কিন্তু তুমিই বলো, তুমি হয়তো আরও ভালোভাবে জানো। ওকে, তাহলে শোনো। বাংলা সন বা বঙ্গাব্দের ইতিহাসটা কিন্তু অনেক মজার। মুঘল সম্রাট আকবরের আমলে ষোড়শ শতকে এই সনের প্রচলন শুরু হয়। সম্রাট আকবর হিজরি সন অনুসরণ করতেন, কিন্তু সমস্যা ছিল হিজরি সন চাঁদের হিসেবে চলে, ফলে কৃষিকাজ আর ফসল তোলার সাথে মিলত না। মানে রাজস্ব আদায় সমস্যা হচ্ছিল। একদম, কৃষকরা ফসল তুলতে পারেনি, কিন্তু কর দিতে হবে, এই ঝামেলা। তখন আকবরের নির্দেশে বিখ্যাত জ্যোতির্বিদ ফতেহুল্লাহ সিরাজি হিজরি সন আর সৌর সন মিলিয়ে একটা নতুন সন তৈরি করলেন, সেটাই বঙ্গাব্দ। মাশাল্লাহ, তাহলে পহেলা বৈশাখ আসলে কৃষির সাথে জড়িত। হ্যাঁ, একেবারে কৃষি ভিত্তিক একটা উৎসব ছিল এটা। জমিদাররা এই দিন প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত, প্রজারা নতুন কাপড় পরে আসত, মিষ্টি বিতরণ হতো, দোকানপাটে নতুন খাতা খোলা হতো, এটাকে বলতো হালখাতা। ওহো, হাল খাতা, এটা তো এখনও অনেক দোকানে হয়। আমি ছোটবেলায় বাবার সাথে পুরন ঢাকায় যেতাম, সেখানে দোকানদাররা নতুন খাতা খুলত, মিষ্টি দিত, মানে পুরনো বাকি মেটানো আর নতুন বছরের শুরু। একদম, এবং এটা শুধু হিন্দু বা মুসলিম সবার উৎসব ছিল, ব্যবসায়ীরা সবাই করত। আর গ্রামে বৈশাখী মেলা বসত, বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে এই মেলায় আসত। আরিফ ভাই, একটা কথা বলি, আমি একবার আমার দাদুকে জিজ্ঞেস করেছিলাম, দাদু, তোমাদের ছোটবেলায় পহেলা বৈশাখ কেমন ছিল? দাদু বললেন, মা, তখন মেলায় গেলে দিন শেষ হতো না। মাটির পুতুল, বাঁশির দোকান, লাঠি খেলা, নৌকা বাইচ, এত কিছু ছিল। আহ, সেই মেলার কথা মনে হলেই মনটা কেমন হয়ে যায়। আমার নানার বাড়ি ময়মনসিংহে। ছোটবেলায় যখন গ্রামে যেতাম, পহেলা বৈশাখের মেলায় কি যে উত্তেজনা ছিল। মাটির ব্যাং, যেটা বাজালে ব্যাং ব্যাং শব্দ হতো, ওটা কিনতাম। আর বাঁশি, ৩ টাকার বাঁশি কিনে সারা দিন বাজাতাম। ৩ টাকার বাঁশি, এখন ওই একই বাঁশি ৫০ টাকা। মূল্যস্ফীতি ভাই, বাংলাদেশের চিরন্তন সত্য। সত্যি কথা। তো আরিফ ভাই, পহেলা বৈশাখ কিন্তু রাজনীতিকভাবেও গুরুত্বপূর্ণ একটা দিন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাথে এই দিনটার একটা সম্পর্ক আছে। একদম ঠিক বলেছ তানিয়া। ১৯৬০-এর দশকে পাকিস্তানি শাসনের সময় বাঙালির সাংস্কৃতিক পরিচয় দমন করার চেষ্টা করা হয়েছিল। তখন ছায়ানট, রবীন্দ্রনাথের গান গাওয়া নিষিদ্ধ বলা হতো। ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে পহেলা বৈশাখের ভোরে গান গেয়ে প্রতিরোধ জানাতে শুরু করে। এটা শুনলে গায়ে কাঁটা দেয়। মানে শুধু উৎসব না, এটা ছিল একটা সাংস্কৃতিক যুদ্ধ। আমরা বাঙালি, আমাদের ভাষা আছে, সংস্কৃতি আছে, এই ঘোষণা। এবং সেই ধারাবাহিকতায় এখনও ছায়ানট রমনায় বটমূলে ভোরবেলা অনুষ্ঠান করে। আমি একবার গিয়েছিলাম, ভোর ৫টায়, ঘুম চোখে রওনা দিয়েছিলাম। কিভাবে ছিল অভিজ্ঞতাটা? অবিশ্বাস্য।
হাজার হাজার মানুষ, সবার মুখে হাসি। ভোরের আলোয় বটগাছের নিচে রবীন্দ্রসঙ্গীত, এসো হে বৈশাখ, এসো এসো। ওই মুহূর্তটা বর্ণনা করার ভাষা নেই। মাশাল্লাহ, আমি একবারও যাইনি রমনায়, এবার যাব ইনশাল্লাহ। অবশ্যই যাও, তবে যাওয়ার আগে জেনে নাও রাত ৩টেই উঠতে হবে, কারণ রিকশা বা সিএনজি পাবে না সহজে। ঢাকার ট্রাফিক পহেলা বৈশাখেও। তানিয়া, পহেলা বৈশাখের কথা বলতে গেলে মঙ্গল শোভাযাত্রার কথা না বললেই নয়। এটা নিয়ে তুমি কি বলবে? মঙ্গল শোভাযাত্রা, এটা আমার কাছে পহেলা বৈশাখের সবচেয়ে আইকনিক অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যে বিশাল মিছিলটা বেরোয়, বিশাল বিশাল মুখোশ, রঙিন প্রতিমা, ঢাক ঢোল, এটা দেখলে মনটা আনন্দে ভরে যায়। এটা তো ইউনেস্কো স্বীকৃত। হ্যাঁ, ২০১৬ সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে মানবতার অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা সম্মান। মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল কবে থেকে জানো? ১৯৮৯ সালে চারুকলার শিক্ষার্থীরা প্রথম এই শোভাযাত্রা বের করে। সেই সময় এরশাদ সরকারের স্বৈরাশাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ হিসেবে। তখনকার শিক্ষার্থীরা ভেবেছিলেন, আমরা শিল্পীরা অস্ত্র তুলব না, কিন্তু রং তুলি দিয়ে প্রতিরোধ করব। এটা শুনলে গর্ব লাগে। শিল্পের মাধ্যমে প্রতিরোধ, এটা বাঙালির বৈশিষ্ট্য। মঙ্গল শোভাযাত্রায় যে প্রতীকগুলো ব্যবহার হয়, প্যাঁচা, ঘোড়া, বাঘ, হাতি, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা তাৎপর্য আছে। প্যাঁচা জ্ঞানের প্রতীক, বাঘ শক্তির, ঘোড়া গতির। আরিফ ভাই, একটা মজার ঘটনা বলি। আমার এক বন্ধু মিথিলা, ও প্রতি বছর মঙ্গল শোভাযাত্রায় যায়। গতবার গেছে, বিশাল মুখোশ পরে হাঁটছে। তো ভিড়ের মধ্যে হঠাৎ তার জুতো খুলে গেছে। সে জুতো পরতে গিয়ে ধাক্কাধাক্কিতে মুখোশের ভেতরে আটকে গেছে, বের হতে পারছে না। কি সর্বনাশ! মানুষ দেখছে, কেউ মুখোশটা ধরে টানছে, কেউ বলছে ভাই বের হতে পারছেন। শেষে ৫ জন মিলে মুখোশ সরালো। মিথিলার চুল এলোমেলো, মুখ লাল, কিন্তু হাসছে। বলল, ভাই এলে কি মুখোশ পরার প্রতিশোধ নিল? এই হলো পহেলা বৈশাখ। হাসি, কান্না, ভোগান্তি সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা। আচ্ছা তানিয়া, পহেলা বৈশাখের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলতো? খাবার। একদম, এবং সঠিক উত্তর। পহেলা বৈশাখের কথা মাথায় আসলেই প্রথমে কি আসে? পান্তা ভাত আর ইলিশ মাছ। পান্তা ইলিশ, এটা পহেলা বৈশাখের আইকনিক ফুড হয়ে গেছে। যদিও আগে এটা ছিল গরিব মানুষের খাবার, রাতের বাসি ভাত ভিজিয়ে রাখা। এখন এটা ঐতিহ্যের প্রতীক। মজার বিষয় হল, পান্তা ইলিশ কিন্তু ঐতিহ্যগতভাবে পহেলা বৈশাখের খাবার ছিল না। এটা মূলত কৃষকদের রোজকার খাবার। কিন্তু ১৯৮০-৯০ দশকে শহুরে মানুষরা এটাকে পহেলা বৈশাখের ব্র্যান্ডিং দিয়ে দিল। হ্যাঁ, এবং এখন পহেলা বৈশাখের আগের দিন রাতে ঢাকার দোকানে ইলিশের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। গত বছর দেখলাম ১ কেজি ইলিশ ১৫০০ থেকে ২০০০ টাকা। হ্যাঁ ভাই, ইলিশ মাছ পহেলা বৈশাখে লাক্সারি হয়ে যায়। আমার এক বন্ধু বলল, ভাই পান্তা ইলিশ খেতে গেলে এখন পুরো মাসের বাজার খরচ লাগে। এটা সত্যি কথা। তবে পান্তা ভাত কিন্তু আসলেই সুস্বাদু। সাথে শুকনো মরিচ ভাজা, আচার, পেঁয়াজ, এগুলো দিয়ে খেলে অসাধারণ লাগে। এবং পান্তা ভাতে আসলে প্রোবায়োটিক থাকে, মানে ফার্মেন্টেশনের কারণে এটা স্বাস্থ্যকর। আমাদের পূর্বপুরুষরা না জেনেই স্বাস্থ্যকর খাবার খেতেন। মাশাল্লাহ, দেখো জ্ঞান ছাড়াও জ্ঞানের কাজ হয়। তানিয়া, পান্তা ইলিশ ছাড়া আর কি কি খাবার আছে পহেলা বৈশাখে? অনেক কিছু। মেলায় গেলে মুড়ি, মুড়কি, খই, বাতাসা, তিলের লাড্ডু, এগুলো এখনও বৈশাখী মেলার অপরিহার্য অংশ। আর মিষ্টি, পহেলা বৈশাখে মিষ্টি খাওয়ার বিতরণ করা একটা রীতি। আমার মনে আছে, ছোটবেলায় পহেলা বৈশাখের সকালে মা বলতো, যাও পাশের বাসায় মিষ্টি দিয়ে আসো। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই একে অপরকে মিষ্টি দিত। এটা একটা অসাধারণ সামাজিক বন্ধন। হ্যাঁ, এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খাবার আছে। চট্টগ্রামে পহেলা বৈশাখে মেজবান হয়, বিশাল ভোজ। সিলেটে শুটকির ভর্তা, বরিশালে নদীর মাছের নানা রান্না। আমি একবার পহেলা বৈশাখে চট্টগ্রাম গিয়েছিলাম। ওখানকার বন্ধু মেজবানে নিয়ে গেল। বিশাল মাঠে হাজার হাজার মানুষ, গরুর মাংস রান্না, সেই ঘ্রাণ আমি তো ভুলতেই পারছি না। চট্টগ্রামের মেজবান বিখ্যাত, ওদের রান্নার হাত অন্যরকম। একটা মজার ব্যাপার বলি, আমার অফিসে এক কলিগ রাহেলা আছে। সে প্রতি পহেলা বৈশাখে বাসায় রান্না করে সবাইকে ডাকে। গত বছর ডাকল, ভাত, ডাল, 7টা ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, এত কিছু। আমি প্লেট ভরে নিলাম। তারপর দেখলাম এখনও পোলাও, মুরগির রোস্ট বাকি। আমার তো পেট ভরে গেছে। এটা বাঙালি আতিথেয়তা। খাবার থাকবে, খাও বা না খাও। রাহেলা বলল, ভাই না খেলে মন খারাপ হয়ে যাবে। আমি বললাম, খেলে পেট খারাপ হয়ে যাবে। শেষমেশ একটু একটু সব খেলাম।
বাঙালির পেট ইলাস্টিক, বৈশাখী অতিরিক্ত খিচিয়ে ধরে। এটাই জীবন। আরিফ ভাই, এবার একটু ফ্যাশনের কথা বলি। পহেলা বৈশাখের পোশাক কিন্তু এখন একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, পহেলা বৈশাখ মানে লাল সাদা শাড়ি। এটা প্রায় অলিখিত ড্রেস কোড হয়ে গেছে, বিশেষ করে মেয়েদের জন্য। লাল পাড়ের সাদা শাড়ি, এটা পহেলা বৈশাখের আইকনিক লুক। সাথে খোপায় ফুল, হাতে শাঁখা বা চুড়ি, কপালে টিপ, এই লুকটাই ক্লাসিক বৈশাখী লুক। এবং এই শাড়িটা কিনতে পহেলা বৈশাখের আগে ঢাকার মার্কেটগুলোতে কি ভিড়! গাউসিয়া, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, সব জায়গায় মানুষ শাড়ির দোকানে ভিড় করে। হ্যাঁ, আমি প্রতি বছর পহেলা বৈশাখের 2 সপ্তাহ আগে শাড়ি কিনি, কারণ শেষ সপ্তাহে গেলে না পাওয়া যায়, না দাম কম থাকে। স্মার্ট স্ট্র্যাটেজি। এবার আমি একটু গল্প বলি। আমার এক বান্ধবী সুমাইয়া, সে পহেলা বৈশাখের আগের দিন রাতে শাড়ি কিনতে গেল। দোকানদার বলল, আপু, এই শাড়ির শেষ একটাই আছে। সুমাইয়া নিল, বাসায় এসে দেখল সেই একই শাড়ি তার ছোট বোন আগে কিনে রেখেছে। মিলে গেছে। এবং সেদিন 2 বোন একই শাড়ি পরে রমনায় গেছে। মানুষ ভেবেছে ইচ্ছা করে মিলিয়ে পড়েছে। এটা তো মিষ্টি ঘটনা। ছেলেদের পোশাক সম্পর্কে বলো, ছেলেরা কি পরে? ছেলেরা পাঞ্জাবি পরে, সাদা বা হালকা রঙের পাঞ্জাবি, সাথে পায়জামা বা লুঙ্গি। আরে ভাই, তুমি কি পরো? আমি সাদা পাঞ্জাবি পরি, সাথে সাদা পায়জামা, মাথায় একটা মসলিন টুপি। সহজ কিন্তু এলিগেন্ট। নাইস। কিন্তু আরিফ ভাই, পহেলা বৈশাখের পোশাকের বাজার এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেশীয় ব্র্যান্ড যেমন আড়ং, দেশাল, নগরদোলা, বিশ্বরং, এরা প্রতি বছর বিশেষ বৈশাখী কালেকশন বের করে। হ্যাঁ, এবং এটা দেশীয় শিল্পের জন্য ভালো। বাংলাদেশে তাঁত শিল্পী আছেন, কারিগর আছেন, পহেলা বৈশাখে তাদের কাজের চাহিদা বাড়ে। একটা কথা বলি, আমি চেষ্টা করি পহেলা বৈশাখের দেশীয় তাঁতের শাড়ি কিনতে। মানিকগঞ্জের তাঁত, টাঙ্গাইলের তাঁত, এগুলো কিনলে সরাসরি তাঁতিদের সাহায্য হয়। মাশাআল্লাহ, এটা দেশপ্রেমের একটা প্র্যাকটিক্যাল উপায়। আরিফা, এবার আমরা ঢাকার পহেলা বৈশাখের কথা বলি। ঢাকায় পহেলা বৈশাখ মানে তো একটা মহাযজ্ঞ। হ্যাঁ, ঢাকায় পহেলা বৈশাখের কথা বলতে গেলে রমনা পার্ক, সোহরাবর্দী উদ্যান, ধানমন্ডি লেক, হাতির ঝিল, এই জায়গাগুলো মানুষে মানুষে ভরে যায়। এবং ঢাকার ট্রাফিক, পহেলা বৈশাখে ঢাকায় গাড়িতে যাওয়া প্রায় অসম্ভব। আমার এক বন্ধু গত বছর বলল, ভাই, মিরপুর থেকে রমনা যেতে 3 ঘন্টা লাগছে। সে রিকশায় গিয়েছিল। 3 ঘন্টা রিকশায়? কিন্তু মজার ব্যাপার হলো, রাস্তায় যখন এত মানুষ, সবাই একই পোশাকে, একই উৎসাহে, তখন ট্রাফিক জ্যামও একটা উৎসবে পরিণত হয়। রিকশায় বসে পাশের রিকশার মানুষের সাথে কথা হয়, হাসি হয়। এটাই বাংলাদেশ, জ্যামের মধ্যেও আনন্দ খুঁজে নেওয়া। ঢাকার পহেলা বৈশাখে আরেকটা বিষয় হল, বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠান করে। শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যাংকগুলো হালখাতা করে, রেস্তোরাঁগুলো বিশেষ বৈশাখী মেনু দেয়। হ্যাঁ, এবং রেস্টুরেন্টে পহেলা বৈশাখী গেলে লাইন ধরতে হয়। কাচ্চি ভাই, শর্মা কিং, স্টার কাবাব, সব জায়গায় ভিড়। আমার একটা স্মৃতি আছে। কয়েক বছর আগে পহেলা বৈশাখে একটা পরিচিত রেস্তোরাঁয় গেলাম, বাইরে বিশাল লাইন। আমি লাইনে দাঁড়ালাম, 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। অবশেষে ভিতরে ঢুকলাম, বসলাম, খাবার অর্ডার দিলাম। তারপর দেখলাম পাশের টেবিলে বসা লোক আমার পাশের বাসার ভাই। আরে, আমি 2 ঘন্টা আগে এসেছে। সে বলল, ভাই, তুমি এই খাবারের জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলে? বাসায় গেলে তো ভালো খেতে পারতে। সত্যি কথা। কিন্তু পহেলা বৈশাখে বাইরে এসে খাবার যে আনন্দ, সেটা ঘরে পাওয়া যায় না। অ্যাম্বিয়েন্সটা আলাদা। একদম। উৎসবের দিন বাইরে যাওয়া, মানুষের সাথে মেশা, এটার একটা আলাদা মূল্য আছে। আরিফ ভাই, শহরের কথা অনেক হলো, এবার গ্রামের কথা বলো। গ্রামে পহেলা বৈশাখ কেমন? গ্রামের পহেলা বৈশাখ, এটা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। আমার নানার বাড়ি ময়মনসিংহের গফদাওয়ে। ছোটবেলায় প্রায়ই পহেলা বৈশাখে গ্রামে যেতাম। কেমন ছিল? সকাল হওয়ার আগেই গ্রামে সাড়া পড়ে যায়। মহিলারা রান্না শুরু করেন, পুরুষরা মেলার মাঠে যাওয়ার প্রস্তুতি নেন, বাচ্চারা নতুন জামা পরে ছুটছে। মেলা, গ্রামের মেলার কথা বলো। গ্রামের মেলা মানে মাটির পুতুল, বাঁশের বাঁশি, লাটিম, মার্বেল, বেলুন, লাঠি খেলা, কুস্তি, নৌকাবাইজ, এগুলো এখনও গ্রামে হয়, শহরে হয় না। নৌকাবাইজ, এটা অসাধারণ হয়। হ্যাঁ, নৌকাবাইচে যখন 2 গ্রামের মধ্যে প্রতিযোগিতা হয়, উত্তেজনায় মানুষ চিৎকার করে। নদীর 2 পাড়ে হাজার হাজার দর্শক। এই দৃশ্যটা চোখে দেখলে বুকে লাগে। আমার দাদুর বাড়ি নোয়াখালী, সেখানে পহেলা বৈশাখে ঘরে ঘরে বিশেষ মিষ্টি তৈরি হয়। নারকেলের নাড়ু আর মুড়ির মোয়া, এগুলো দাদু নিজে বানাতেন।
মনে আছে সেই স্বাদ? দাদু চলে যাওয়ার পর থেকে আর কেউ ওভাবে বানায় না, মানে বানায় কিন্তু সেই স্বাদ পাই না। হয়তো দাদুর হাতের জাদু ছিল। এটা খুবই সত্যি কথা। আমার নানার রান্না কেউ কোনোদিন সেই স্বাদে পারবে না। এটা হয়তো খাবার নয়, ভালোবাসার স্বাদ। ঠিক বলেছ। আরিফা, গ্রামে পহেলা বৈশাখে আরেকটা বিষয় হয়, গম্ভীরা। এটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের বিশেষ লোকসঙ্গীত। কমেডি, সমালোচনা, সামাজিক কথা সব গানের মধ্যে দিয়ে বলা হয়। মাঠে বসে সবাই দেখে, হাসে। এটা কি এখনো হয়? হয়, কিন্তু কমে আসছে। নতুন প্রজন্ম টিকটকে আছে। এটা একটু কষ্টের। আরিফা, পহেলা বৈশাখ মানে কিন্তু শুধু উৎসব না, এটা পারিবারিক মিলন মেলাও। একদম। ঈদের মতোই পহেলা বৈশাখে অনেক পরিবার একসাথে হয়। দূরে থাকা আত্মীয়রা আসে, বাড়িতে রান্না হয়, খাওয়া হয়, গল্প হয়। আমার বড় খালা ঢাকায় থাকেন। প্রতি পহেলা বৈশাখে তার বাসায় পুরো পরিবার একসাথে হয়। আমার মামারা, খালারা, কাজিনরা সবাই আসে। এটা প্রায় ৩০-৪০ জনের জমায়েত হয়। মাশাল্লাহ, এটা কত সুন্দর। এবং পুরনো অ্যালবাম বের হয়। ছোটবেলার ছবি দেখি, দেখো এখানে তুই কত ছোট ছিলি। এই ধরনের কথা, হাসি, তর্ক, গল্প সব মিলিয়ে একটা অসাধারণ দিন। আমাদের পরিবারে একটা রীতি আছে। প্রতি পহেলা বৈশাখে আমরা একটা পারিবারিক ছবি তুলি। এটা বছরের পর বছর ধরে করছি। এখন দেখলে বোঝা যায় কিভাবে পরিবার বড় হয়েছে, ছোট বাচ্চাগুলো কিভাবে বড় হয়েছে। এটা অনেক সুন্দর একটা ট্র্যাডিশন। আমাদেরও শুরু করা উচিত। হ্যাঁ, শুরু করো এবার থেকে। একটা মজার ঘটনা বলি। আমার ছোট ভাই রাকিব ও কয়েক বছর ধরে বিদেশে পড়ছে। গত পহেলা বৈশাখের দিন সে ভিডিও কল করল। আমরা সবাই একসাথে বসে পান্তা খাচ্ছি। ও দেখছে স্ক্রিন থেকে। ওর চোখ ভিজে গেল। বলল, ভাই অনেক মিস করছি। আমরাও কাঁদছি, ওও কাঁদছে। পান্তার গন্ধ বলছে স্ক্রিন থেকে। এটাই প্রবাসীদের কথা। পহেলা বৈশাখ সারা বিশ্বের বাঙালিরা মনে মনে পালন করে। আলহামদুলিল্লাহ, এই সংস্কৃতিটা আমাদের যেখানেই থাকুক এক সুতোয় বেঁধে রাখে। আরিফ ভাই, এবার একটু ক্রিটিক্যাল আলোচনা করি। বর্তমান প্রজন্মের কাছে পহেলা বৈশাখের মানে কি বদলে যাচ্ছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি পহেলা বৈশাখের চেহারা বদলাচ্ছে, কিন্তু সারবস্তু একই আছে। একটু বিস্তারিত বলো। আগে পহেলা বৈশাখ মানে ছিল সকালে উঠে গোছান বাড়ি, পান্তা খাওয়া, মেলায় যাওয়া, সন্ধ্যায় গল্প করা। এখন পহেলা বৈশাখ মানে ইনস্টাগ্রাম রিলস, টিকটক ভিডিও এবং রেস্তোরাঁর কিউ। কিন্তু এটা কি খারাপ নাকি শুধু পরিবর্তন? আমি বলবো দুটোই একটু একটু। নতুন প্রজন্ম পহেলা বৈশাখকে নিজেদের মতো করে নিয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে এটাকে সারা দুনিয়ার সামনে তুলে ধরছে। এটা ভালো, কিন্তু একই সাথে কিছু মূল জিনিস হারিয়ে যাচ্ছে। কোন জিনিসগুলো? যেমন লোকসঙ্গীত, বাউল গান, মেলায় মাটির শিল্পকলা, নৌকাবাইজ, লাঠি খেলা, এগুলো এখন খুঁজে পেতে হয়। সত্যি কথা, আমার বোনের বাচ্চা বয়স 10, তাকে জিজ্ঞেস করলাম পয়লা বৈশাখ কি। সে বলল পান্তা ভাত খাই, লাল শাড়ি পরি, ছবি তুলি। মানে সে জানে, কিন্তু গভীরতাটা নেই। এই জন্যই আমাদের মতো পডকাস্ট দরকার। আমরা যদি গল্পের মাধ্যমে নতুন প্রজন্মকে এই জিনিসগুলো জানাতে পারি। একদম। এবং দায়িত্বটা আমাদের, বাবা মা, বড় ভাই বোনদের। স্কুলেও এই বিষয়গুলো শেখানো উচিত। আমি একটা স্কুলে গিয়েছিলাম, একটা অনুষ্ঠানে। ওখানে বাচ্চারা বৈশাখী গান গাইছিল, মাটির পুতুল বানাচ্ছিল, লোকনৃত্য করছিল। দেখে মনটা ভরে গেল। মাশাল্লাহ, এটাই সঠিক পথ। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে শিশুদের মধ্যে দিয়েই বাঁচাতে হবে। একটা কথা বলি, বিদেশে যারা থাকে তারা কিন্তু পহেলা বৈশাখ অনেক মনোযোগ দিয়ে পালন করে। আমার এক বন্ধু কানাডায় থাকে, সে বলেছে, ভাই এখানে বাঙালি কমিউনিটি মিলে পহেলা বৈশাখ করে। সবাই রান্না করে নিয়ে আসে, গান হয়, নাচ হয়। দেশে থাকতে এত করতাম না। এটা বিদেশে গেলেই বোঝা যায় দেশের জিনিসের মূল্য কতটা। তানিয়া, একটু কঠিন প্রসঙ্গে আসি। পহেলা বৈশাখ নিয়ে কিছু বিতর্কও আছে। হ্যাঁ, এড়িয়ে না গিয়ে সরাসরি কথা বলাই ভালো। একটা বিতর্ক হল, কিছু মানুষ মনে করে পহেলা বৈশাখ হিন্দুদের উৎসব বা অ-ইসলামিক। এই ধারণাটা কতটা সঠিক? এই ধারণা সম্পূর্ণ ভুল। পহেলা বৈশাখ একটি কৃষি ও ঋতু উৎসব, এটা কোনো ধর্মীয় উৎসব না। মোঘল আমলে মুসলিম শাসকেরাই এই সনের প্রচলন করেছিলেন। হাজার বছর ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই উৎসব পালন করে আসছেন। একদম ঠিক। ইসলামে নতুন বছরকে স্বাগত জানানো, উৎসব করা, পরিবারের সাথে সময় কাটানো, এগুলো কোনো ইসলাম বিরোধী কাজ না। যে কাজ হারাম সেটা পরিহার করে উৎসব করা সম্পূর্ণ জায়েজ। এবং আরেকটা বিষয়,
পয়লা বৈশাখ আমাদের জাতীয় পরিচয়ের অংশ। আমি মুসলিম এবং বাঙালি, এই দুটো পরিচয়ে পরস্পর বিরোধী না। আলহামদুলিল্লাহ, সত্যি কথা। আরেকটা বিতর্ক হল পহেলা বৈশাখে ভিড়ের মধ্যে নারী নিরাপত্তার বিষয়। কয়েক বছর আগে ঢাকায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই ঘটনাগুলো ছিল অগ্রহণযোগ্য, কিন্তু এর কারণে পুরো উৎসবকে দোষ দেওয়া ঠিক না, বরং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে এবং প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। একদম। উৎসবের জায়গায় কেউ যদি অপরাধ করে, সে অপরাধীর দোষ, উৎসবের না। এবং মেয়েরা যাতে নির্ভয়ে উৎসব করতে পারে, এটা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। আরেকটা বিষয় হল পরিবেশ। পহেলা বৈশাখে বিশাল জনসমাগম হওয়ার কারণে অনেক প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এটা সত্যি। আমি দেখেছি পয়লা বৈশাখের পরদিন রমনা পার্কে কী পরিমাণ ময়লা থাকে। এটা কষ্টকর। আমরা যদি প্রত্যেকে নিজের ময়লা নিজে নিয়ে যাই, যদি প্লাস্টিক কমাই, তাহলে পরিবেশটা ভালো থাকবে। এক্স্যাক্টলি। উৎসব করব, কিন্তু পরিষ্কার রেখেও করব। তানিয়া, এবার কিছু প্র্যাকটিক্যাল কথা বলি। পহেলা বৈশাখে বেরোলে কি মাথায় রাখতে হবে? হ্যাঁ, এই টিপসগুলো নতুনদের জন্য খুব কাজে আসবে। প্রথমত, পোশাক। হালকা সুতির পোশাক পরো। বৈশাখ মানে গরম। সিনথেটিক বা ভারী কাপড় পরলে অস্বস্তি হবে। ঢিলে ঢালা সুতির জামা সবচেয়ে আরামদায়ক। দ্বিতীয়ত, জুতো। সহজে পরা খোলা যায় এমন জুতো পরো। মেলায় বা ভিড়ে হিল পরা আত্মহত্যার শামিল। এটা একটা জীবনের কথা বললে। আমি 1 বছর হিল পরে মঙ্গল শোভাযাত্রায় গিয়েছিলাম। 1 ঘণ্টা পর খুলে হাতে নিয়ে হেঁটেছি। তৃতীয়ত, পানি ও খাবার। নিজে পানি বোতল নিয়ে যাও। রোদে ঘুরলে ডিহাইড্রেশন হতে পারে। এবং হালকা কিছু খাবার সাথে রাখো, বিস্কুট, ফল। চতুর্থত, মোবাইল চার্জ। বেরোনোর আগে মোবাইল ফুল চার্জ দাও এবং পাওয়ার ব্যাংক নাও, কারণ পথে অনেক ছবি তুলবে, ভিডিও করবে। পঞ্চমত, পরিবহন। ভোরে বেরো, বেলা বাড়লে ট্রাফিক ভয়ঙ্কর হয়। যদি সম্ভব হয় হেঁটে যাও। রমনা বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে কাছাকাছি নামিয়ে হেঁটে যাওয়াই ভালো। ষষ্ঠত, টাকা। খুচরো টাকা রাখো। মেলায় ফেরিওয়ালার কাছে কার্ড চলে না। বিকাশ নগদ চলতে পারে, কিন্তু নিশ্চিত না। সপ্তমত, বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকো। ভিড়ে বাচ্চারা হারিয়ে যেতে পারে। বাচ্চার পোশাকের নাম আর মোবাইল নম্বর লিখে রাখো। এটা অনেক গুরুত্বপূর্ণ টিপস। আমার এক বান্ধবীর বাচ্চা একবার রমনায় হারিয়ে গেছিল। 15 মিনিট পর পাওয়া গেছে, কিন্তু ওই 15 মিনিট কেয়ামত মনে হয়েছে। অষ্টমত, পরিবেশ রক্ষা। প্লাস্টিক ব্যাগ কম ব্যবহার করো। ময়লার ডাস্টবিনে ফেলো। নবমত, ফটোগ্রাফি। ভালো ছবি তুলতে চাইলে ভোরবেলা যাও, তখন আলো সুন্দর থাকে, ভিড়ও কম থাকে। সন্ধ্যের সময়ও সুন্দর আলো পাওয়া যায়। এবং দশমত, আনন্দ করো। এত চিন্তা করো না। পহেলা বৈশাখ একটা উৎসব, উপভোগ করো, হাসো, মানুষের সাথে মেশো। তানিয়া, পহেলা বৈশাখ শুধু সাংস্কৃতিক না, এটা একটা বিশাল অর্থনৈতিকও ঘটনা। একদম। পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশে কত কোটি টাকার ব্যবসা হয় জানো? আমি পড়েছিলাম শাড়ি, পাঞ্জাবি, মিষ্টি, খাবার, ইলিশ মাছ মিলিয়ে পহেলা বৈশাখকে কেন্দ্র করে 1000 কোটি টাকার লেনদেন হয়। এবং এই উৎসব অনেক ছোট ব্যবসায়ীর জন্য সারা বছরের আয়ের একটা বড় অংশ। মাটির পুতুল বানান যে কারিগর, বাঁশির দোকানদার, মিষ্টির দোকান, পয়লা বৈশাখে তাদের বিক্রি বাড়ে। এই দিক থেকে পহেলা বৈশাখ উদযাপন করা মানে দেশীয় অর্থনীতিকে সাহায্য করা। দেশীয় পণ্য কিনলে, দেশীয় রেস্তোরাঁয় খেলে টাকাটা দেশেই থাকে। এবং ক্ষুদ্র উদ্যোক্তারা। অনেক তরুণ পহেলা বৈশাখকে কেন্দ্র করে ব্যবসা শুরু করেছে। ঘরে বসে হাতে বানানো গয়না, শাড়িতে হাতে আঁকা, এগুলো ফেসবুক, ইনস্টাগ্রামে বিক্রি করছে। হ্যাঁ, আমার এক বান্ধবী মিম ও পয়লা বৈশাখের শাড়িতে হাতে আলপনা এঁকে বিক্রি করে। প্রতি বছর পয়লা বৈশাখের 1 মাস আগে থেকে অর্ডার নিতে শুরু করে। এবছর তার 300রও বেশি অর্ডার ছিল। মাশাআল্লাহ, এটাই উদ্যোক্তার মানসিকতা, একটা উৎসবকে সুযোগ হিসেবে দেখা। আরিফ ভাই, বাংলাদেশের বাইরেও পয়লা বৈশাখ পালন হয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখ পালন হয়, কলকাতায় অনেক বড় করে হয়, এমনকি ত্রিপুরা, আসামেও বাঙালিরা পালন করে। এবং প্রবাসে লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো, সিডনি, যেখানেই বাংলাদেশি কমিউনিটি আছে সেখানে পয়লা বৈশাখ হয়। লন্ডনে বাংলা টাউন আছে, ব্রিকলেন। সেখানে পহেলা বৈশাখে বিশাল উৎসব হয়, হাজার হাজার মানুষ আসে। এটা ভাবলে গর্ব হয়, আমাদের সংস্কৃতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এবং এটা সম্ভব হয়েছে প্রবাসী বাঙালিদের কারণে। তারা দেশ ছেড়ে গেলেও দেশের সংস্কৃতি সাথে নিয়ে গেছেন। মানে পয়লা বৈশাখ এখন একটা গ্লোবাল বাঙালি উৎসব। আরিফ ভাই, পহেলা বৈশাখকে ঘিরে আমাদের সাহিত্য ও সঙ্গীতের একটা সমৃদ্ধ ভাণ্ডার আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এসো এসো, এটা তো পয়লা বৈশাখের থিম সং বলা যায়। এবং নজরুলের গান, লালনের গান, এগুলো পহেলা বৈশাখে বাজে।
বাউল সঙ্গীত বৈশাখকে একটা ভিন্ন মাত্রা দেয়। আমার সবচেয়ে পছন্দের পয়লা বৈশাখের গান হল মেলায় যাইরে। এটা শুনলেই মনটা নেচে ওঠে। আর জীবনানন্দ দাশের কবিতায় বাংলার প্রকৃতির যে বর্ণনা, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, এই লাইনগুলো পড়লে মনে হয় পহেলা বৈশাখ মানে শুধু একটা দিন না, মানে একটা অনুভূতি। সুন্দর বললে, পয়লা বৈশাখ একটা অনুভূতি, বাঙালি হওয়ার অনুভূতি। আর সুকুমার রায়ের আজগুবি গল্প, রবীন্দ্রনাথের ছোট গল্প, এগুলোতে বাংলার গ্রামের পহেলা বৈশাখের ছবি আছে। পড়লে মনটা সেই সময়ে চলে যায়। এবং আধুনিক সাহিত্যেও পহেলা বৈশাখ আছে। হুমায়ুন আহমেদের উপন্যাসে, ইমদাদুল হক মিলনের লেখায় পহেলা বৈশাখের অনেক সুন্দর চিত্র আছে। হুমায়ুন আহমেদ বাংলাদেশের প্রকৃতি ও উৎসবকে যেভাবে লিখেছেন সেটা অতুলনীয়। আরিফ ভাই, তোমার জীবনে সেরা পহেলা বৈশাখ কোনটা? একটু ভেবে ২০১৩ সালের পহেলা বৈশাখ। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। প্রথমবার একা ভোরে উঠে রমনায় গেছিলাম, কাউকে না বলে। একা বসে ছায়ানটের গান শুনেছিলাম। সূর্য উঠছে, বটমূলে গান হচ্ছে, চারদিকে মানুষ। সেই মুহূর্তটাই মনে হয়েছিল আমি বাঙালি হিসাবে জন্মেছি, এটাই আমার সৌভাগ্য। এত সুন্দর অনুভূতি। আমার সেরা পহেলা বৈশাখ ছিল যখন আমি আমার মায়ের সাথে প্রথম মঙ্গল শোভাযাত্রায় গিয়েছিলাম। মা খুব উৎসাহী মানুষ, তিনি এত আনন্দ করেছিলেন, শোভাযাত্রায় গিয়ে মেচেছিলেন। মায়ের বয়স তখন ৫০। মানুষ অবাক হয়ে দেখছিল। হেসে, মা দারুণ। হ্যাঁ, এবং আমি মায়ের সেই আনন্দ দেখে নিজেও আনন্দিত হয়েছিলাম। মা বলেছিলেন, তানু, উৎসবে বয়স থাকে না। এই কথাটা মনে রাখার মতো, উৎসবে বয়স থাকে না। আরিফ ভাই, সবচেয়ে মজার পহেলা বৈশাখের ঘটনা বলো। একবার পহেলা বৈশাখে বন্ধুদের সাথে রমনায় গেছি। পিকনিকের মতো খাবার নিয়ে গেছি, পান্তা, ইলিশ ভাজা, আলু ভর্তা। মাঠে বসে খাবো, সব কিছু সাজিয়েছি। হঠাৎ একটা কাক এসে ইলিশ মাছের একটা বড় টুকরো নিয়ে উড়ে গেল। কাক? আমার বন্ধু রিফাত তো ছুটল কাকের পেছনে, মাঠের মধ্যে দৌড়াচ্ছে, চিৎকার করছে। কাক উড়ে গেছে, রিফাত দৌড়াচ্ছেই। মানুষ হাসছে, রিফাত হাঁফাচ্ছে। কাক ধরতে পেরেছিল? পায়নি। কাক কি আর ধরা যায়? রিফাত এসে বলল, ওই কাক আমার পহেলা বৈশাখ নষ্ট করল। আমরা হাসতে হাসতে গড়িয়ে পড়েছিলাম। এটাই জীবন, ইলিশ গেলেও স্মৃতি থেকে যায়। তানিয়া, একটা গভীর কথায় আসি। পহেলা বৈশাখ এবং বাংলাদেশের জাতীয় পরিচয়, এই সম্পর্কটা কেমন? এটা অবিচ্ছেদ্য। বাংলাদেশের পরিচয়ে দুটো স্তম্ভের উপর দাঁড়িয়ে, একটা হলো ভাষা আর একটা হলো সংস্কৃতি। ভাষার ক্ষেত্রে ২১শে ফেব্রুয়ারি, সংস্কৃতির ক্ষেত্রে পহেলা বৈশাখ। এই দুটো আমাদের জাতিসত্তার ভিত্তি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতেও কিন্তু সাংস্কৃতিক পরিচয়ের লড়াই ছিল। বাঙালি হওয়ার গর্ব, এটাই স্বাধীনতার চেতনা। এবং সেই চেতনা পহেলা বৈশাখে প্রতি বছর নবায়িত হয়। রমনায় যখন লাখো মানুষ জড়ো হয়, এটা শুধু উৎসব না, এটা একটা রাজনৈতিক বিবৃতিও। আমরা বাঙালি, আমরা এক। ধর্ম, শ্রেণী, লিঙ্গ, পহেলা বৈশাখে এই বিভাজনগুলো ক্ষণিকের জন্য ঘুচে যায়। ধনী, গরিব, হিন্দু, মুসলিম, সবাই একই মাঠে, একই পোশাকে, একই আনন্দে। এই সামাজিক সংহতির শক্তি পহেলা বৈশাখের একটা বড় উপহার। আমি মনে করি পহেলা বৈশাখ টিকিয়ে রাখা মানে বাংলাদেশকে টিকিয়ে রাখা। আমাদের পরবর্তী প্রজন্মকে এই উৎসবের মূল্য বোঝাতে হবে, এটা আমাদের দায়িত্ব। আরিফ ভাই, পহেলা বৈশাখের ভবিষ্যৎ কেমন হবে বলে তুমি মনে করো? আমি আশাবাদী, পহেলা বৈশাখ পরিবর্তন হবে, হচ্ছেও, কিন্তু টিকে থাকবে। কারণ এটা মানুষের হৃদয়ে গেঁথে আছে। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে মেলায় এআর থাকবে, মাটির পুতুলের পাশে ডিজিটাল পুতুলা থাকবে, কিন্তু মূল আনন্দটা একই থাকবে। আমি চাই লোকসঙ্গীত, লোকশিল্প, লোকনৃত্য এগুলো বেঁচে থাকুক। এগুলো টিকিয়ে রাখতে আরও বেশি বিনিয়োগ দরকার। এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করতে হবে ইতিবাচকভাবে। ইউটিউবে বাউল গানের ভিডিও লাখো মানুষ দেখছে, এটা ভালো দিক। ইনশাআল্লাহ পহেলা বৈশাখ আরও উজ্জ্বল হবে। প্রতি বছর এটা নতুন করে আসবে, নতুন করে আমাদের একত্রিত করবে। আরিফ ভাই, এখন আমাদের শ্রোতাদের জন্য কিছু বলি। হ্যাঁ, অবশ্যই। শ্রোতাবন্ধুরা, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, আন্তরিক ধন্যবাদ। পহেলা বৈশাখ নিয়ে আজকে অনেক কথা বললাম। আপনাদের প্রতি আমাদের কিছু অনুরোধ আছে। প্রথমত, এই পহেলা বৈশাখে পরিবারের সাথে সময় কাটান, মোবাইল একটু সরিয়ে রাখুন, মানুষের সাথে থাকুন। দ্বিতীয়ত, দেশীয় পণ্য কিনুন, বাংলাদেশি কারিগর ও উদ্যোক্তাদের সাপোর্ট করুন। তৃতীয়ত, আপনার এলাকার কোনো প্রবীণকে জিজ্ঞেস করুন, দাদা, আপনার ছোটবেলার পহেলা বৈশাখ কেমন ছিল? তাদের স্মৃতিগুলো শুনুন। এই গল্পগুলো হারিয়ে গেলে আর ফেরত পাবেন না। চতুর্থত, পরিষ্কার থাকুন, মেলা শেষে ময়লা নিজে নিয়ে যান। বাংলাদেশকে সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব।
পঞ্চমত আনন্দ করুন, নিঃসংকোচে হাসুন, নাচুন, গান করুন। এই একটা দিন পুরোপুরি বাঙালি হয়ে যান। এবং পহেলা বৈশাখে আপনার কাছের মানুষকে বলুন শুভ নববর্ষ। এই 3টি শব্দে অনেক ভালোবাসা আছে। আরেফ ভাই, আজকের এপিসোড শেষ করার আগে একটু সারসংক্ষেপ করি। হ্যাঁ, আজকে আমরা কথা বললাম পহেলা বৈশাখীর ইতিহাস, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী খাবার ও পোশাক, ঢাকা ও গ্রামের পহেলা বৈশাখ, পারিবারিক বন্ধন, তরুণ প্রজন্ম ও ঐতিহ্য এবং পহেলা বৈশাখের জাতীয় গুরুত্ব। এবং অনেক মজার গল্প, কাকের ইলিশ চুরি, মুখোশে আটকে যাওয়া, হিলে মঙ্গল শোভাযাত্রা। পহেলা বৈশাখ মানে জীবনের সব রং, আনন্দ, কষ্ট, হাসি, নস্টালজিয়া একসাথে। শুশ্র বন্ধুরা, শুভ নববর্ষ। বৈশাখ আসুক নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে। গত বছরের সব দুঃখ, সব ব্যর্থতা বৈশাখের হাওয়ায় উড়িয়ে দিন। এবং নতুন বছরের সামনে এগিয়ে যান, সাহস নিয়ে, ভালোবাসা নিয়ে। ইনশাআল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের সংস্কৃতি টিকে থাকবে। আরিফ ভাই, আজকের এপিসোডটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, মনটা ভালো হয়ে গেছে। আমারও পহেলা বৈশাখের কথা বললেই কেমন একটা উষ্ণতা আসে বুকের ভেতরে। শুশ্র বন্ধুরা, আজকের এপিসোড ভালো লাগলে আমাদের পডকাস্টটা আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। কমেন্ট করুন আপনার সেরা পহেলা বৈশাখের স্মৃতি কোনটা। এবং আমাদের সাথে থাকুন, প্রতি সপ্তাহে নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অনেক অনুপ্রাণিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ নববর্ষ 1432। শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।